দুইটা বিষয়ে আলোচনা হয়েছে। একটা বিষয় নারী আসন নিয়ে, আর একটা বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়। তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ইস্যুটা ইতিপূর্বে প্রায় 2 দিন আলোচনা হয়েছিল, সকাল সন্ধ্যা। নারী আসন নিয়েও আংশিক আলোচনা হয়েছে। আজকে তৃতীয় দিনের মতো আলোচনা হচ্ছে। তা আমি প্রথম মানে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। 4টার দিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনায় অংশ নিয়েছিলাম। প্রথম ইস্যুটাতে আলোচনায় আমি আর আজকে অংশগ্রহণ করতে পারিনি। তারপর নারী আসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের অবস্থান, বক্তব্য আপনারা আগে থেকেই জানেন। আমি শুধু একটু ভূমিকা দেব আজকে, যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূচনা পর্ব থেকেই এই বিষয়ে আমরা অনেক ভূমিকা রেখেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সৃজন করেছিলেন এবং নারীদের জন্য রাষ্ট্রের এবং সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। তখনকার বিদ্যমান 15টি সংসদীয় নারী আসন, সংরক্ষিত নারী আসন থেকে তিনি 30টাতে উন্নীত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দায়িত্বকালীন সময়ে তিনি 30টা থেকে 45টা আসনে সংরক্ষিত মহিলাদের জন্য সেটা সাংবিধানিকভাবে উন্নীত করেছিলেন। এখন বিদ্যমান 50টি আসন আছে। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে, মানে 50 থেকে 100তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেটা আমাদের 31 দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সেই প্রস্তাব দিয়েছি। তবে সেই নির্বাচন প্রক্রিয়া, বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। কেননা সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে, আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। একটা রোটেশন পদ্ধতির কথা আপনারা শুনেছেন, যে বাই রোটেশন প্রত্যেকটা নির্বাচনে, মানে এলাকার 1টা 2টা 3টা এক নির্বাচনে 1, দ্বিতীয় নির্বাচনে 2 নম্বর আসন, তৃতীয় নির্বাচনে 3 নম্বর আসন, এইভাবে করা হয়েছে। সেটা বাস্তবায়নক নয়। এখন অবশ্য কমিশন সেই জায়গা থেকে সরে এসছে, সেই প্রস্তাবের মধ্যে নেই। দ্বিতীয়ত ওনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন যে বিদ্যমান আসনের, মানে তাদের প্রস্তাব অনুসারে 100 যদি হয়, সেই 100তে শুধু নারীদেরকে মনোনয়ন দেয়। কিন্তু সেই আসনগুলো কিভাবে ঠিক করবেন সেটা কিন্তু পরিষ্কার নয়। সেই 100 আসন কোনগুলা, ডিলিমিট কিভাবে হবে, এগুলো পরিষ্কার নয়। আরেকটা প্রস্তাব এসছে আজকে নতুন করে, যে বিদ্যমান যে আসন আছে তার মধ্য থেকে 33% আসনে নারীর প্রার্থিতা, যেটা প্রায় 100 হবে, 1/3, সেটা দেয়া যায় কিনা। তা আমরা যেখানে এখনো পর্যন্ত আরপিওর বিধান মতে রাজনৈতিক দলসমূহ প্রত্যেকটা কমিটিতে 33% নারী সদস্য রাখা, সেটা নিশ্চিত করতে পারি নাই। প্রত্যেকটা রাজনৈতিক দল চিঠি দিয়ে সেই সময়টা বৃদ্ধি করার জন্য নির্বাচন কমিশনে বারবার অনুরোধ করে। কারণ আমাদের সামাজিক বাস্তবতা, আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় রীতিনীতি এবং কালচার
এটা আমাদের মাথায় রাখতে হবে, যাতে করে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে এই অবস্থা বাংলাদেশে বাস্তবতায় কতটা সম্ভব। আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ, নারীদের মধ্যে যারা পর্দানশীল, তারা সরাসরি রাজনীতিতে আসতে চান না, বা ধর্মীয় কালচারের কারণে সরাসরি নারীদের অংশগ্রহণ অনেকটা দুষ্কর। সেই জায়গায় আমরা ক্রমান্বয়ে আগাতে চাই যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বা সরাসরি আমাদের কমিটিগুলো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা সময়ে এসে আমরা হয়তো দেখব যে সেটা 33% হয়েছে বা তারও বেশি হবে, কিন্তু ওভারনাইট সেখানে জাম্প করা এখন সম্ভব হচ্ছে না। সেই বিবেচনায় আমরা মনে করি বর্তমানে বিদ্যমান যে পদ্ধতি আছে সেটা সংরক্ষিত আসন আমরা 50 থেকে 100 করেছি এবং বিদ্যমান পদ্ধতিতেই তারা নির্বাচিত হোক। এখানে আপনারা অবশ্যই জানেন যে বিদ্যমান পদ্ধতির বাইরে সরাসরি নির্বাচনের মাধ্যমে, যেটা 300 আসনের মধ্যে নারী মনোনয়ন, আমরা কিছু কিছু আসনে নারী মনোনয়ন দেই, সেই ক্ষেত্রে তাদেরকেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশের বাস্তবতায়। এখন বিভিন্ন প্রক্রিয়া যেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে, যে সরাসরি নারী আসনে নির্বাচন দিলে হয়তো এক সময় তারা উপযুক্ত হয়ে উঠতে পারবে, এই মতের সাথে আমরা একটু অন্যভাবে একমত। যেমন ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমাদের সংবিধানের বিদ্যমান অনেকগুলো বিধান আছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, নারী সমাজের জন্য, এবং এখন আরও বিভিন্ন বিধান হয়তো আমাদের করতে হবে যারা ফিজিক্যালি আদারওয়াইজ অ্যাবল, মানে আমরা এটাকে ডিসেবল না বলে যেটা বলে আর কি স্পেশালি অ্যাবল পার্সনদের জন্য যেমন কোটা সংরক্ষণ করতে হয়, এবং সেটা আছে আর্টিকেল 28-এ আছে, 28(4) খুব সম্ভবত 29-এ আছে। এগুলো কেন আছে? যেহেতু আমরা ওভারনাইট এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারী সমাজের জন্য আমাদের বিভিন্ন সেক্টরে সরকারি সুবিধাদি নিশ্চিত করতে হবে, যেহেতু ইকুয়াল প্রতিযোগিতার ক্ষেত্রে তারা আদারওয়াইজ যদি প্রতিযোগিতা করে সেই ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, এবং সেজন্য সংবিধানে আগের জেনারেশনের যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা এগুলো চিন্তা করেই করেছেন। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এই পিছিয়ে পড়া জনসমষ্টি, নারী, শিশুদের জন্য বা অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সঙ্গে এটা করতে হয় যাতে তারা একটা জায়গায় এসে সমতার মধ্যে দাঁড়াতে পারে এবং রিজার্ভ রাখতে হয়। সেই ধারণা থেকেই এই নারী আসনের, সংরক্ষিত নারী আসনের ধারণাটা। যাই হোক, সেটা আরও আলোচনা হবে। আলোচনার মধ্য দিয়ে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব আরও পাওয়া যায়, সেটা আমরা দলীয় ফোরামে আলোচনা করে তখন সিদ্ধান্ত জানাতে পারব। সেকেন্ডটা শেষ করি। দ্বিতীয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা যেটাকে প্রস্তাবের মধ্যে দেখেছি সিনেট নাম দিয়েছে, আবার কারো কারো সেই প্রস্তাবে হয়তো সেই নামকরণে একটু দ্বিমত আছে, কিন্তু এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বললে সবাই বোঝে। এই ধারণাটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস অব লর্ডসের ধারণা, বা অন্যান্য ক্ষেত্রে কোথাও রাজ্যসভা আছে আর কোথাও সিনেট আছে, এরকম। কিন্তু পাওয়ার অ্যান্ড ফাংশন এবং ইলেকশন সিস্টেম বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের এখানে আমরা যেহেতু এটা নতুন প্রচলন করার জন্য চেষ্টা করেছিলাম, আমাদের 31 দফাতে সেই আইডিয়াটা আমরা জানিয়েছি, প্রস্তাবের মধ্যে আছে। আপনারা নিশ্চয়ই সেটা জানেন যে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছে, যারা বিভিন্ন সেক্টরে খ্যাতিমান ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, মানে জাতি গঠনের ক্ষেত্রে আমরা এই ধারণা থেকে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে সেই হাউজে নিয়ে এসে রাষ্ট্র গঠনে বা সমাজ বিনির্মাণে, দেশ বা মানে এটাকে বলা হয় জাতি গঠনে আর কি, এটা সংক্ষিপ্ত ভাষায় জাতি গঠনে যাতে তাদের অবদানটা, তাদের মেধাটা কাজে লাগাতে পারি, সেই আইডিয়া থেকেই প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার হাউসের, আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম। এখানে সরাসরি নির্বাচনের আমরা কোনো প্রস্তাব করিনি।
এবং এখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নপক্ষের আসনের অনুপাতে তারা ওখানে নির্ধারিত হবে এবং তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। এখন এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আরও আগে 2 দিন বা 2.5 দিন, আজকেও হলো লাস্ট সেকেন্ড হাফে। তাতে কেউ একমতে আসতে পারে নাই যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। তো যদি ঐকমত্য না হয় সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কি আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছেন। তবে হাউজের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ ঐকমতে আসতে পারেনি। তবে এই বিষয়ে মোটামুটি একটা কনসেনসাস আছে যে আপার হাউস থাকতে পারে। কয়েকটি দলের অবশ্য অন্যরকম বক্তব্য আছে যে আপার হাউসের প্রয়োজন নেই, আর কয়েকটি দলের এরকম বক্তব্য আছে যে আপার হাউস তারা চায় যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়। তো সুতরাং এই আলোচনাগুলো নিয়ে কমিশন তাদের নিজেদের মধ্যে একটা বৈঠকে বসবেন আজকে বলেছেন। তারপর আগামীকালকে দেখা যাক ওনারা কি বলেন, তখন আবার আলোচনা হবে। এই হচ্ছে আমাদের এটা ওনাদের বক্তব্য, তাদের কাছে জিজ্ঞেস করলে হয়। তারা যেহেতু এই অভিযোগ দিয়েছে, এই বক্তব্য বা এই উত্তর তারাই দিতে পারে, আমরা তো অভিযোগ দেইনি। আমি এই বিষয়ে কোনো বিতর্কিত বিষয়ে আমি উত্তর দিতে চাই না। যেটা যারা অভিযোগ উত্থাপন করেছে তারা দিলেই ভালো হয়। আরেকটা এখানে নতুন করে আজকে একটা প্রস্তাব দিয়েছে যেটা আমার কাছেও একটু অস্বাভাবিকই মনে হয়েছে। তা হচ্ছে যে 64টা ডিস্ট্রিক্ট থেকে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে 64 জন, আবার 12টি সিটি কর্পোরেশন থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে 12 জন, মোট 76 জনের একটা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট করা যায় না। এটা একটা আজকে নতুন প্রস্তাব আমার টেবিলে দেখলাম, এটি তো পূর্বে আলোচিত হয়নি। তো এখানে আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো জেলা পরিষদের ধারণায় যাচ্ছি না। আর তাছাড়া শুধুমাত্র আপার হাউস সৃষ্টি করার জন্যই যদি আবার সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হয়, তো সিটি কর্পোরেশনে তো একজন নির্বাচিত প্রতিনিধি আসেনি, তো আবার নির্বাচিত হয়ে আবার একজন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসবেন, আবার 64 ডিস্ট্রিক্ট থেকে আবার একজন আসবেন। এটা হোয়াট ফর? 76 জন তাহলে আলাদা একটা পার্লামেন্ট সৃষ্টি করলে তাদের পাওয়ার ফাংশন কি হবে? আমরা তো আসলে প্রভিন্সিয়াল ধারণার মধ্যে নাই, আমরা তো ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট। তো এখানে যদি আমরা এই ধারণাগুলোকে কম্পাইল করি, তাতে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রস্তাব নয়। তো সুতরাং এই বিষয়গুলো সব ওনারা আলোচনা করে আগামীকালকে দেখা যায় ওনারা কি সিদ্ধান্ত উপনীত হন। তবে আমাদের প্রস্তাব যেটা আমরা আগে বললাম যে আমাদের একত্রিত দফার ভিত্তিতে কি আইডিয়ার জন্য আমরা কি প্রস্তাব করেছিলাম সেটা আপনাদের কাছে পরিষ্কার। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, এনসিপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে উচ্চকক্ষকে দুর্বল করার প্রক্রিয়া চলছে, যেটা হচ্ছে 2-1টা রাজনৈতিক দলের, স্পেসিফিকলি তারা নাম বলেনি, তারা বলল 2-1টা রাজনৈতিক দল উচ্চকক্ষকে দুর্বল করার চেষ্টা বা এরকম অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। আপনার কি মনে হয়? আচ্ছা, দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে? তো দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের। বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাব তো আমরা আরো 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। আর যারা এই অভিযোগ দিয়েছে তাদের কাছে আমার মনে হয় উত্তরও আছে, তারা বলতে পারবে কেন বলেছেন। তবে উচ্চ কক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে। কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চকক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চকক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই 2001 সালে আপনাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হইবে। তো আজকে 24 বছর পর যদি আপনি বলতেছেন যে এখনো সমাজ প্রস্তুত হয় নাই, তো তখন কেন আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটা আপনারা করবেন? সেটা তখন যে প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাবের সাথে আমরা এখনো দ্বিমত পোষণ করি না, কিন্তু কথা হচ্ছে সেই সময় সেই পরিস্থিতি সেই সমাজের অগ্রগতি এখনো হয়েছে কিনা সেটা আপনারাই বিবেচনা করেন। আপনাদের প্রতিশ্রুতি ছিল যে 2006 এর মধ্যেই আপনারা এই
সরাসরি নারী আসনে নারী নির্বাচনের ব্যবস্থা করবেন? সেটা তখনকার ধারণায় 2006 সালের মধ্যে সেই অ্যাচিভমেন্ট কিছুটা অর্জন করা যাবে বলে আমরা তখন মনে করেছিলাম। আমরা তো সংস্কারের মধ্যে দিয়েই যাচ্ছি। আজকে 1991 সালে যেটা আমরা মনে করেছিলাম, যেমন যে 1991 সালে বলা হয়েছিল যে উপজেলা পদ্ধতিতে উপজেলা আদালতগুলো সবগুলো উঠিয়ে দিয়ে শুধুমাত্র ব্রিটিশ আমলের চৌকি এবং দ্বীপাঞ্চল ছাড়া বাকি কোনো জায়গায় উপজেলা আদালত রাখতে পারবে না। এখন আজকে 35 বছর পরে এসে আমরা অনুধাবন করছি যে কিছু কিছু উপজেলা আদালত এখনো প্রতিষ্ঠা করা দরকার। সেগুলো জনঘনত্ব, মামলার সংখ্যা এবং দূরত্ব, ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের ব্যবস্থা ইত্যাদি বিবেচনা করে কিছু কিছু উপজেলা আদালত এখন বসানো দরকার। সেই ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। তো সুতরাং একটা জায়গায় দাঁড়িয়ে থাকাটা সমাজের অগ্রগতি নয়। 20 বছর 30 বছর পর তো সংবিধানেই অনেক ধারা পরিবর্তন করতে হয় সমাজের চাহিদা অনুসারে। সুতরাং যখন যেটা সমাজ চাইবে এবং যখন যেটা সেই রকম একটা উপযুক্ত পরিবেশে আসবে, সমাজের চাহিদা অনুসারে এবং জনগণের চাহিদা অনুসারে বাস্তবতা অনুধাবন করে তখন সেটা অ্যাডাপ্ট করতে হয়। তার নামই সংস্কার। থ্যাংক ইউ।